গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্তভোগীর। আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক আজই তোলা হতে পারে আদালতে। ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। ওদের ব্যবহার করে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। জড়িতদের শাস্তি সহ ৪ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন। এবং রংপুরে আবু সাঈদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ খবর নিলেন পরিবারের। বললেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে ৬ মাস ৩ দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নিজেই। সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন মঞ্জুর করলে শুনানির পর উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন বিচারক। ভুক্তভোগীর অভিযোগ, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাতে উত্তরায় সড়ক থেকে বন্ধুসহ তাকে গাড়িতে করে তুলে নেয় কয়েকজন। গাড়িতে হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে করা হয় নির্যাতন। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না। পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন। গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ ৯ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এই অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। এ মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে কিন্তু আদালত প্রাঙ্গণ সকাল থেকেই খুব উত্তপ্ত। এখানে আইনজীবীরা, বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবীরা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ পরেই সালমান এফ রহমান এবং আরেকজন যে আছে আইনমন্ত্রী সাবেক আনিসুল হক, তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে। সেটাকে ঘিরে কিন্তু এখানে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। একটা বিষয়, আজকে কিন্তু এই বিষয়টি ছাড়াও কিন্তু আরও 2টি মামলা হয়েছে। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে কিন্তু গুমের অভিযোগ এনে শেখ হাসিনা এবং এছাড়াও যে আরও যে অন্যান্য নেতা আছেন কয়েকজন, এবং সাবেক আইজিপি এবং সাবেক যে র্যাবের প্রধান, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। সেই মামলাটি হচ্ছে যে আসলে একজন আইনজীবীকে যে অভিযোগটা করা হয়েছে যে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি উত্তরা এলাকা থেকে আসলে উঠিয়ে নেওয়া হয় এবং তাকে নিয়ে ৬ মাস ৩ দিন গুম করে রাখা হয়, অর্থাৎ একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে টর্চার করা হয় এবং তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত সেই অভিযোগে কিন্তু সেই কারণে তাকে টর্চার করা হয় বলে আইনজীবী অভিযোগ করেছেন। এবং তিনি বলছেন যে এই নানাভাবে তাকে নির্যাতনের পর তিনি ছাড়া পেয়ে আসলে আজকে মামলা করেছেন। সেখানে কিন্তু র্যাবের অনেকজন সদস্য এবং র্যাবের প্রধান, সাবেক আইজিপি এবং বেনজির আহমেদ সহ প্রধানমন্ত্রীকে এই আসামি করা হয়েছে। এছাড়াও কিন্তু আরেকটা মামলা হয়েছে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে নেতা আছে, বিশেষ করে আরও কয়েকজন নেতা, আনিসুল হক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে এবং যে ছাত্রলীগের কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক এবং সভাপতির বিরুদ্ধে কিন্তু সেই হত্যা মামলাটি করা হয়। এই মামলায় কিন্তু বলা হয়েছে যে 19 তারিখ যে বিক্ষোভ হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তাদের নির্দেশ এবং উস্কানির ফলে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশের গুলিতে শিক্ষার্থীদের হত্যা করা হয় এবং সেজন্য কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। এবং সেই মামলায় আজকে আদেশ দেওয়া হয়েছে। সেই আদেশটি হচ্ছে যে কাফরুল থানা পুলিশকে এই মামলায় যে অভিযোগ করা হয়েছে, এই মামলার অভিযোগটিকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে আরেকটি গুমের ঘটনায় যে মামলা, সেটা উত্তরা পশ্চিম থানা পুলিশকে এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে একইভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে। এদিকে আন্দোলনের সময় গুলিতে নিহত 9 শিশুর তদন্ত চেয়ে করা রিটের আদেশকাল বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানি শেষ কাল আদেশের দিন ধার্য করেন। শুনানিতে হেলিকপ্টার থেকে গুলি করা ও গুলির আদেশ কে দিয়েছে তা তদন্তের প্রয়োজন বলেও মন্তব্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান, সরকার সব মৃত্যুর ঘটনা আন্তর্জাতিকভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণও জানতে চাওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজই তাদের আদালতে তোলার কথা রয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। পরে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি হেফাজতে নেওয়া হয়। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের সাবেক এই 2 জন সংসদ সদস্য কিন্তু গতকাল রাত থেকেই ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে সকালের পরে বা দুপুর 12টার পরেই আসলে তাদেরকে আদালতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আমরা সবশেষ যে খবরটি পেয়েছিলাম দুপুর 2:30টার পরে তাদেরকে আদালতে হাজির করার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কিছু কারণের বশত তাদেরকে এখনও এই ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে। আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি যে হয়তো 6টার মধ্যে তাদেরকে আদালতের প্রাঙ্গণের দিকে হয়তো নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে প্রিজন ভ্যানে করে কিন্তু তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং আজকে আদালতে পুলিশের পক্ষ থেকে হয় 10 দিনের মতো হয়তো রিমান্ড আবেদন করা হতে পারে বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই আমরা সকাল থেকে এই যে আদালতে নিয়ে যাওয়ার বিষয়টি দুপুরের পর থেকে কিন্তু ছিল, তাদেরকে একবার ভ্যানে ওঠানো হয়েছিল, আবার কিন্তু পরবর্তীতে নামানো হয়। এখন অপেক্ষা করা হচ্ছে হয়তো বা সন্ধ্যার দিকে তাদেরকে আবার আদালতের দিকে নিয়ে যাওয়া হবে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। আমরা জানি যে গতকাল সন্ধ্যার পরেই কিন্তু সদরঘাট এলাকা থেকে নৌপথে তারা ঢাকা ছাড়ার একটা চেষ্টা করছিলেন। ঠিক সে সময় গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু কোস্টগার্ড তাদেরকে আটক করেন। এ সময় কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে তাদের যেই পোশাক বা তাদের যেই আকৃতি সেটি কিন্তু আসলে পরিবর্তন করেই কিন্তু তারা আসলে যাওয়ার চেষ্টা করেছিলেন, ঢাকা ত্যাগ করার চেষ্টা করেছিলেন এবং কোস্টগার্ডের কাছে ধরা পড়ে পরবর্তীতে কোস্টগার্ড পুলিশের কাছে সদর্পণ করেন এবং তারপরে কিন্তু এই ডিবি কার্যালয়ে তাদেরকে মধ্যরাতে নেওয়া হয়। গত 16 জুলাই যেই ছাত্র কোটা সংস্কার আন্দোলন চলছিল সে সময় কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই হত্যা মামলায় এই 2 জন আসামি প্রধান ইন্ধনদাতা হিসেবে ছিল বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। তো সব কিছু মিলে যদি বলতে চাই আরও ঘণ্টাখানেক পরে তাদেরকে এই ডিবি কার্যালয় থেকে আদালতের দিকে নিয়ে যাওয়া হবে। তো সব কিছু মিলিয়ে ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ নির্দেশদাতারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলন ঘিরে করা সব মিথ্যা মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সব কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি এতে উঠে আসে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংস্কার সহ নানা প্রসঙ্গ। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সকল কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। এর আওতায় আসবেন সাবেক প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সর্বোচ্চ ব্যক্তিরাও। যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই আইনে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানীতে হওয়া সকল মামলা বৃহস্পতিবারের মধ্যে এবং সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। সারা দেশে গণ আন্দোলনে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। সংবিধান সংশোধন করা হবে কিনা এমন প্রশ্নে জানান, এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে এসেছে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ পুনর্গঠনে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। নতুন দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, যুক্তরাজ্যের হাইকমিশনার সহ সৌদি আরব ও চীনের রাষ্ট্রদূত। এ সময় ভারতীয় হাই কমিশনার জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছা প্রকাশ করেছে ভারত। এদিকে বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস। এদিকে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটি সর্বোচ্চ গুরুত্ব দেবে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার কথা উল্লেখ করেন প্রণয় ভার্মা। এ সময় তিনি বলেন, উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছা প্রকাশ করেছে ভারত। Conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলেও জানান হাইকমিশনার। There was no specific agenda for the discussion.
এদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় সারাহ কুক বলেন, শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে ব্রিটেন। এদিকে বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস। Today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability, and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. দুপুরে চীনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন, চীন বরাবরের মতোই বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবে। China strictly follow the principle of non-interference in other countries' internal affairs, respecting Bangladesh independence, sovereignty and territorial integrity and the development path independently chosen by the Bangladesh people. বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে দেশগুলোর প্রতিনিধিরা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সপ্তাহব্যাপী কর্মসূচি ছিল সেটি আজ দ্বিতীয় দিনের মতো চলছে, অর্থাৎ তারা কিন্তু আজ রেজিস্ট্যান্স উইকের যে দ্বিতীয় দিনের কর্মসূচি সেটি কিন্তু আজ টিএসসি থেকে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা এবং টিএসসির তবে সেই সমাবেশটি এই মুহূর্তে শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে। তবে একটু জানিয়ে রাখি, ঠিক 2:30 থেকে কিন্তু এখানে কিন্তু আরও একটি কর্মসূচি চলছিল সম্প্রীতি বাংলাদেশের। সেখানে কিন্তু তারা আসলে এতদিন আসলে যাদের উপর হামলা হয়েছে, বিশেষ করে ভিন্ন ধর্মের যারা রয়েছেন তাদের উপর হামলা হয়েছে, তারই কিন্তু নিন্দা জানিয়ে কিন্তু এই সমাবেশটি ডাকা হয়েছিল। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সেই সমাবেশে অংশ নিয়েছে এবং তাদের সমাবেশটি কিন্তু এই শাহবাগ থেকেই কিন্তু আসলে শুরু হবে এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে। এবং একটু জানিয়ে রাখি, এই সমাবেশে কিন্তু মূল লক্ষ্য যেটি তারা বলছেন যে শেখ হাসিনা অর্থাৎ সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, এরই মধ্যে তার বিচারের দাবি জানাচ্ছেন এবং তিনি সহ এই সাবেক সরকারের যে যত নেতাকর্মী রয়েছেন যারা আর কি আসলে মদত দিয়েছেন তাদের আন্দোলন দমনের জন্য, তাদের আসলে বিচার দাবি করছেন। এবং এর পাশাপাশি বিশেষ করে একটু জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু 15ই আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সেই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হতো। তবে সেই শোক দিবস উপলক্ষে বক্তারা আসলে এখান থেকে যেটি দাবি করছেন যে সেই শোক দিবস উপলক্ষে আবারও আওয়ামী লীগের লোকজন তারা আগামীকাল মাঠে নামার কথা রয়েছে এমনটা কিন্তু তারা জানতে পেরেছে এবং তাদেরকে রুখতেই কিন্তু তারা কিন্তু আজকে এখানে বলছেন যেটি যে তাদেরকে কালকে কোনো ধরনের সহিংসতা করতে দেয়া হবে না, কোনো ধরনের পাল্টা আক্রমণে যাবেন না, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই তারা আজকে এই সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা একটু জানিয়ে রাখি শুধু সাধারণ শিক্ষার্থী নয়, এইখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আশপাশের জনতা যারা রয়েছে, বিশেষ করে সম্প্রীতি বাংলাদেশের ব্যানারেও যারা এসেছিলেন এবং আশপাশের যে বিশ্ববিদ্যালয় থেকে আশপাশের স্কুল কলেজ থেকে যারা শিক্ষার্থী এসেছিলেন তারাও কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছে। অর্থাৎ বলা চলে যে জনসমুদ্রে পরিণত হয়েছে এই শাহবাগ এলাকাটি এবং এই শাহবাগ এলাকার জনসমুদ্রে পরিণত হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করছেন এবং বক্তব্যের পর আজকের এই কর্মসূচিতে তারা এখানে বক্তব্য শেষ হওয়ার পর তারা এখান থেকে একটি র্যালি যাবেন, অর্থাৎ রোড মার্চে অংশ নেবেন। সেই র্যালিটি কিন্তু রাপা প্লাজায় নিয়ে যাওয়া হবে। রাপা প্লাজায় গিয়ে কিন্তু অর্থাৎ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং বিশেষ করে আজও কিন্তু একজন শিক্ষার্থী নিহত হয়েছেন সেই দাবিটি করছেন তারা, তাদের স্মরণে কিন্তু 1 মিনিট নীরবতা পালন করবেন এবং বিশেষ করে তাদের গায়েবানা জানাজাও কিন্তু অনুষ্ঠিত হবে আজকে যিনি নিহত হয়েছেন। এই বিষয়টাই কিন্তু তারা এখান থেকে নিশ্চিত করেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে একটি র্যালি নিয়ে রাপা প্লাজার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সংখ্যালঘুদের ব্যবহার করে আওয়ামী লীগ আবারও দেশে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই এই ষড়যন্ত্রে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তাদের। 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে একথা জানান শিক্ষার্থীরা।
রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিন পালন করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকে দাঁড়িয়ে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, সদ্য পদত্যাগ করা স্বৈরাচারী সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের পুনরুত্থানের জন্য বা তাদেরকে একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে তারা তাদেরকে ব্যবহার করতেছে। খুনি হাসিনা উনি বিদেশে বসেও এই বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করতেছে। শেখ হাসিনা সহ যারা তাদের দোষর ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে আসামি করে তাদেরকে শাস্তি নিশ্চিত করা এবং সম্ভব হলে আমাদের দেশে এনে তাদেরকে শাস্তির মুখোমুখি করা। সংখ্যাগরিষ্ঠ কোনো কথা নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে, এই খুনি সরকারের অপচেষ্টাকে আমরা উড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক। আমাদের স্পষ্ট কথা, আবু সাঈদ, মুগ্ধ, রাফিস হাজারের অধিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। 15 আগস্ট ঘিরে দেশ বিরোধী শক্তি যাতে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্রায় 1 মাস পর খুলল দেশের সব প্রাথমিক বিদ্যালয়। শিশুদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ, সহপাঠীদের উচ্ছ্বাস। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষকরাও। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দুপুরে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবুনপুর গ্রামে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান বিএনপি মহাসচিব। সেখানে কবর জিয়ারতের পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে এক সমাবেশে যোগ দেন তিনি। তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলস্বরূপ হচ্ছে 2022 সালের ডিসেম্বরে এবং চলতি বছরের জুলাইয়ে 2 দফা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট এবং ডাকাতির অভিযোগে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 15 কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে পল্টন থানায় আলাদা অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা পুলিশের সাবেক পরিদর্শক মোহাম্মদ সালাহ উদ্দিন খান। তিনি বলেন, 2022 সালের 7 ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অফিস লুট করা হয়। আর ছাত্র জনতার আন্দোলনের সময় চলতি বছরের 17 জুলাই রাতে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ কেন্দ্রীয় কার্যালয় লুটপাট চালিয়ে অর্থ সম্পদ লুট করেন। সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিচারের দাবিতে মামলার কথাও জানান বাদী। সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সময় টেলিভিশনের বলেন তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেরিন ডাইরেক্টকে তারা রিমুভ করার জন্য এবং তার ফাংশনিং আরেকজন মেরিন ডাইরেক্টর করেছে, সেটা ইলিগাল। ইন দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেল সাবস্টিটিউশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা সেটা তাদের বলছে তাদের 45টা
অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি, জোবাই সাহেব ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস অফ কন্ডাক্ট। তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ও ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। পাশাপাশি কোর্ট আগামী 22 তারিখ এটা পূর্ণাঙ্গ শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে। যেহেতু এটা বিচারাধীন বিষয়, যেহেতু ফিক্স করি অ্যাডমিটও হয়েছে, সে কারণে আমি আশা করি সেই বিচারের বিষয় যে তারা কোনো অন্য কোনো ফাংশনিং কার্যকলাপ করবে বা ডিসকানেক্ট করবে সেই সুযোগ নাই। আমাদের অনেক সিদ্ধান্ত আছে, কোনো ম্যাটার যদি বিচারাধীন থাকে এবং সেটা কিন্তু তারা কোনো অ্যাড করতে হবে না, শুধু ডিসকানেক্ট করা এটা আইনগত সম্ভবপর নয়। এবং সমিতি যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সমিতি চলতে কোনো বাধা নাই। ওটাই তো ইলিগাল, বোর্ডের সিদ্ধান্তটা ইলিগাল। প্রথম হলে এই যে সিদ্ধান্তগুলো কেন ইলিগাল ঘোষণা করা হবে না, এই জন্য এটা চ্যালেঞ্জ করে, এটা অ্যাডমিট করেছে কোর্ট, চ্যালেঞ্জ করা হয়েছে, এটা অ্যাডমিট করেছে কোর্ট প্রাইম অ্যাপিজিশনে। আর 22 তারিখে শুনানির জন্য এটা ফাইনাল শুনানির জন্য ডেট ফিক্স করেছে। বোর্ডও এরকম কোনো অর্ডার নাই, কোর্টের মধ্যে যে বন্ধ থাকবে এরকম কোনো অর্ডার নাই। এটা বন্ধ থাকবে, ওনারা যেটা বলেছেন এরকম কোনো অর্ডার এই আদালতে দেয়নি, এটা সত্য কারেক্ট না। কোনো না বন্ধ, হ্যাঁ না, ইটস আন্ডার চ্যালেঞ্জ, ইটস অ্যাডমিটেড বাই দ্য কোর্ট। আর ফাইনাল হিয়ারিং জন্য ডেট ফিক্স করছে 22 তারিখে, সাবজুডিস ম্যাটার। ওনারা যেটা বলেছেন বন্ধ থাকবে, কোর্ট এরকম কোনো আদেশ দেন এটা বন্ধ থাকবে, এটা সঠিক নয়। হ্যাঁ, আমরা লয়ার সার্টিফিকেট দেবো এখনই, যেহেতু বিচারাধীন বিষয় নিয়ে তারা কিন্তু কোনো ডিসকানেক্ট করার সুযোগ নেই। রাজধানীতে পুরো দমে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। আজও তাদের সহযোগিতায় কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। রাজধানীতে সড়কে শৃঙ্খলার সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাফিক বিভাগ। সব মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে পুরো দমে কাজ করছেন ট্রাফিক পুলিশ। বুধবার কর্মদিবসে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের চাপ। যানজটে নাকাল না হলেও বাইরে বের হওয়াদের থামতে হয় প্রতিটি সিগন্যালে। এদিন বেশ নির্বিঘ্নে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে গত কয়েকদিনের তুলনায় এদিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। ট্রাফিক পুলিশের সহযোগিতায় দায়িত্ব পালন করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। শুরুর দিকে আমরা 19টা স্পট নিয়ে কাজ শুরু করছিলাম, তো আস্তে আস্তে প্রয়োজন মোতাবেক এখন আমরা কমায় নিয়ে আসছি এগুলো। শুধু ভার্সিটির স্টুডেন্টদের এখানে পারমিশন দেওয়া হয়েছে, তো আমাদের পাশাপাশি কিছু ভার্সিটির স্টুডেন্টরা এখনো কাজ করছে। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা সারা জীবন বসে থাকতে পারবো না, আমরা চাইবো ট্রাফিকদের সহযোগিতা এবং পুলিশরা যাতে খুব দ্রুত নেমে আসে। শিক্ষা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি খুলে দিবে আমরাও আস্তে আস্তে আমাদের মতো বাড়ি ফিরে যাব। এবং এখন আমরা আছি হলো আমাদের যে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরকে আমরা হেল্প করার জন্য। সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ বলছেন আগের থেকে আরো গতিশীল করতে চান তাদের কার্যক্রম। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি, সবাই আমাদের বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে, সবাই আমাদের ওয়েলকাম করছে। আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ট্রাফিক যেভাবে আমরা সেবা দিয়ে থাকি আগে থেকে, তার থেকে আরও বেটার সেবা দেওয়ার জন্য আমরা সবসময় নিয়োজিত আছি।
গত 5 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত নিরাপত্তার কারণে সড়কে ডিএমপির ট্রাফিক বিভাগের দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার রং এখন রাজধানীর দেয়ালে দেয়ালে। শিক্ষার্থী ও শিল্পীর তুলিতে আঁকা দেশপ্রেম, বিদ্রোহ, সাম্যের চিত্রে বদলে গেছে সব দেয়াল, দিচ্ছে নতুন দিনের রঙিন বার্তা। এ যেন অন্যরকম এক বাংলাদেশের গল্প। মোমেন হোসেনের ক্যামেরায় বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে। জুলাই জুড়ে বাঙালির মনে যে ক্ষত তৈরি হয় তাই যেন নতুন দিগন্তের আলো প্রবেশের পথ। নগরীর বিবর্ণ দেয়ালগুলো হচ্ছে রঙিন, কয়েক পাতা কাগজ নয় বরং পুরো নগরী আজ শিল্পীর ক্যানভাস। এই কাজে যোগ হয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে বড়দেরও তুলি, তাদের প্রত্যাশা মুক্ত চিন্তার স্বাধীনতা। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, সেটাকে আমরা এখানে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করতেছি। তাদেরকে আমরা সবসময় স্মরণীয় রাখতে চাই, এর জন্যই মূলত এসব করা। পুরো দেশটাকে আমরা চাই আবার নতুনভাবে সাজাতে। দেশপ্রেম, দ্রোহ, সাম্যের এই রঙিন গ্যালারি দেখতে বাবা মার হাত ধরে এসেছে সন্তানরা। আমাদের যে বাংলাদেশটা যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এটা সবসময় চাই এখন এরকমই থাকুক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেশের প্রতি পরম মমতার এই সুরেই আজ দেশ সাজুক নবরূপে, সাক্ষী থাক নগরীর সব দেয়াল। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সিলেবাস শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। চিরচেনা রূপে ফিরেছে স্কুলগুলো। শ্রেণীকক্ষে পড়ালেখার পাশাপাশি শিশুদের কলকাকলি আর খেলাধুলায় মুখর প্রাঙ্গণ। দীর্ঘ প্রায় 1 মাস বন্ধ ছিল স্কুলগুলো। বাড়িতে বসে অনেকটা অধৈর্য হয়ে পড়েন শিক্ষার্থীরা। অবশেষে সহপাঠীদের সঙ্গে আবারও শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এতদিন বাসায় বসেছিলাম, ভালো লাগে না। স্কুলে এখন সব বন্ধুদের সাথে দেখা করতে পারছি, খেলা করতে পারি। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আনন্দ করছি। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা বন্দি ছিলাম। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা, চান শিশুদের নিরাপত্তাও। বাচ্চাদের লেখাপড়া হচ্ছে একটা কেমন জানি লাগতো, আমাদের বাচ্চা কাচ্চারা নিরাপদে স্কুলে আসুক। যদিও শিক্ষকরা বলছেন দীর্ঘদিনের বিরতিতে পাঠদানে তেমন একটা প্রভাব পড়বে না। আশা করব যে আমরা খুব সহসাই শিক্ষণ ঘাটতিটা দূর করতে এবং বাচ্চাদের উপস্থিতি যেন আরো বাড়ে। অভিভাবকদের বলবো নির্ভয়ে স্কুলে পাঠান। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় খুলেছে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য পরিবেশ ফিরে এসেছে। গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। দেশের ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী বলে মনে করেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আশ্বাস দিলেন, এখন থেকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে। দেশে সার্বিক মূল্যস্ফীতি 12% ছুঁই। খাদ্যের মূল্যস্ফীতি 14.10%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। ঠিক এরকম সময়ে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পেলেন বিশিষ্ট গবেষক ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন গভর্নর। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও কিছুটা দায়ী। এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক, যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু অ্যাকশনে চলে যেতে হবে। কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ পাচারের পথ বন্ধ করা হবে বলেও এ সময় জানান তিনি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে
আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। যারা বিদেশ থেকে তারা ইনফ্লেশন রেটটা দেখে, তাই না, অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে, কত মাস মূল্যস্ফীতি হবে, কত তাদের রিটার্ন হবে, নেট রিটার্ন। অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, অতএব এটা আমাদের একটা ফার্স্ট একটা খুব জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট রাতারাতি যাবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার নামে অর্থ লুটকারীদের বিচারের দাবি জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তবে অর্থনৈতিক সংস্কারের আগে রাষ্ট্রীয় গুম খুন বন্ধে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার চান বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। দীর্ঘমেয়াদী রাষ্ট্র কাঠামো সংস্কারে পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আর আর্থিক খাতে আস্থা ফেরানোকেই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে গবেষণা সংস্থা সিপিডি। আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর চলছে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বহুমুখী কর্মকাণ্ড। এরই অংশ হিসেবে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ উত্তরণের নাগরিক ভাবনার আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই প্রশ্নের মুখে পড়ে আয় বৈষম্য দূর করার পথে ২০১৫ সালে এক লাফে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ করার যৌক্তিকতা। এই কমিশনের রিভাইজ করে ইফ রিকোয়ার্ড আমি বলবো সরকারি স্যালারি কমাতে হবে। এ সময় দেশব্যাপী শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার নামে অর্থ লুটকারীদের বিচারের দাবি তোলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পিছনে এগুলো আমাদের তথ্য এই দুর্নীতিগুলো আমাদের বের করা দরকার। দেশের গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত দাবি করে আর্থিক খাত সংস্কারের আগে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের পক্ষে যুক্তি দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। চান বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুক দেশ। আমলাতান্ত্রিক জায়গা থেকে শুরু করে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তাছাড়া অন্যান্য যতগুলো সেক্টর আছে বাংলাদেশ, সবগুলো ধীরে ধীরে দুর্নীতি দ্বারা কলুষিত হয়ে গিয়েছে। নাগরিক ভাবনায় সুজন সম্পাদক দাবি তোলেন বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যায় মেতে ওঠাদের মানবতা বিরোধী অপরাধের শাস্তি নিশ্চিত করার। বলেন দীর্ঘমেয়াদে রাষ্ট্র সংস্কারে দরকার রাজনৈতিক সমঝোতা। অনেক কিছুই করার দরকার আছে, কিন্তু অনেক কিছুই এই সরকারের পক্ষে করা সম্ভবপর নয়। কাজ যেটা করতে পারে সেটা হলো একটা রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করা, পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে, সকলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। সিপিডির মতে আর্থিক খাতে আস্থা ফেরানোর সংস্কারই বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভিজিলেন্স যদি না থাকে তাহলে অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এরকম একটা বাংলাদেশের কথা যেটা বলছি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো না। পরামর্শ আসে সংস্কার কাঠামো তৈরি করে দিয়ে শিক্ষার্থীদের আবার পড়াশোনায় ফিরে যাওয়ার। ছাত্ররা ফিরে যাবে ইনস্টিটিউশনে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি রুখতে এবং রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের তাগিদে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তারা। আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে বদ্ধপরিকর শিক্ষার্থীরা এবার পৌঁছেছে বিমানবন্দরে। তারা চায় নিয়ম নীতির সংস্কার। বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি দূর করে রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের দাবিতে বুধবার 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের খারাপ ব্যবহার প্রায়ই ঘটে থাকে। বিমানবন্দরে ইমিগ্রেশন ও অন্যান্য প্রক্রিয়ায় অযথা বিলম্ব করা হয়। সমস্যা চিহ্নিত করে তুলে ধরেন প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করা সহ বেশ কিছু সুপারিশ। বিমানবন্দরে ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা, অপেক্ষমান স্বজনদের জন্য বিশ্রাম ও থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, এই বিষয়গুলোতেও বিশেষভাবে নজর দিতে হবে।
দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই কাজ করার আশা ব্যক্ত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক। আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে তাদের কাছে আমাদের যে কাজগুলো আমরা করছি এবং ভবিষ্যতে আরও করবো সে ব্যাপারে আমরা তাদের কাছে এক্সপ্লেন করেছি। প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম, টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রত্যেকটি সংস্থার সাথে সমন্বয় করে যে কাজগুলো করা আমরা প্রত্যেকটি তাদেরকে অবহিত করেছি। এছাড়া বাংলাদেশ এয়ারলাইন্সের মান উন্নয়ন নিয়ে কাজ করারও আহ্বান জানান শিক্ষার্থীরা। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেটকে সংকটে ফেলেছেন পাপন। শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার। সাংবিধানিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এমন দাবি করা হয়। 15 আগস্ট ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও জানান নূর। যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায়, তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্পগুলোর কাজ চলমান থাকবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। জরুরি না হলে কর্মকর্তাদের ছুটি ও বিদেশ যাত্রা না করার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে কন্টেইনার থাকে 35 থেকে 40,000 TEUS। সেখানে বর্তমানে রয়েছে 44,000 TEUS কন্টেইনার। এছাড়া আইসিডি ইয়ারে এখনও ধারণ ক্ষমতা 3 গুণ বেশি কন্টেইনার রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কাজ। এমন পরিস্থিতিতে বুধবার চট্টগ্রাম বন্দরে পরিদর্শনে আসেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এই সময় তিনি ইয়ার্ডগুলোতে কন্টেইনারের পরিস্থিতি এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চলমান উন্নয়ন প্রকল্প সহ মেগা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এখানে যারা বিনিয়োগকারীরা আসবে পিপিপির আওতায়, তারা বিনিয়োগ করবে, আমরা তাদের জন্য জায়গা দেব। সুতরাং এটা কিছুই থেমে থাকবে না। ছুটি, বিদেশ যাত্রা, এই বিষয়গুলো একেবারে অনিবার্য না হলে আপনারা এরকম প্রস্তাবগুলো আমাদেরকে দেবেন না। এদিকে চলমান পরিস্থিতিতে বন্দরের কন্টেইনার জটের জটিলতা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাটিয়ে 4 জোড়া রেলের মাধ্যমে কন্টেইনার পরিবহন করা হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে বোটের অপারেশনটা দ্রুত এবং খুব কার্যকরীভাবে কিভাবে করা যায় সম্মিলিতভাবে, এবং ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে প্রায় 3 লাখের মতো কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বছরের পর বছর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছেন নাজমুল হাসান পাপন সহ বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদ। সহসভাপতি পদ থাকলেও গেল 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারিদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখনও নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন তার পদ গঠনতন্ত্র অনুসারে তাই জানাচ্ছেন মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে।
বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালোভাবে দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবেন। এর আগেও 2 বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি, আর 2013 সালের দায়িত্ব পড়তে ছিল অন্তর্বর্তীকালীন কমিটির ওপর। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা, শিক্ষার্থী হত্যায় আরেকটি অভিযোগ দায়ের। বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক আজই তোলা হতে পারে আদালতে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। 10 দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। 4 দফা দাবিতে আজও শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। এই ছিল সময় সংবাদে। এরপর দেখবেন বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।